ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি সৌম্যদীপ রয় কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট ডিসকাশন করব। তাদের প্রত্যেকটা কম্পোনেন্টসকে ডিসকাস করব, তাদের এক্সপ্লেনেশন দেব, তারা কি করে থার্মাল এফিসিয়েন্সিকে ওভারঅল একটা পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি কি করে বাড়াতে কাজে লাগাচ্ছে। কেননা বেসিক্যালি আমরা যেটুকু জানি যে আমরা অনেক কম্পোনেন্টসকে মার্চ করেও কিন্তু একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সিকে মোর দ্যান 45% নিয়ে যেতে পারি না। তার জন্য কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ডিপ্লোমা থার্ড সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া বিটেক স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, তাতে তোমাদের ওভারঅল থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে লেআউট ডায়াগ্রামটা রয়েছে তার একটা কনসেপ্ট তৈরি হবে, তার একটা আইডিয়া তৈরি হবে, প্রত্যেকটা কম্পোনেন্টসের ফাংশনগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে, সেই জায়গাটা ক্লিয়ার হবে। আমরা নলেজ সেল অনলাইন অফলাইন মোডে ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদের নলেজ সেল জয়েন করতে পারো। তার ডিটেলস কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে রাখছি, যেখানে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাছাড়া গুগল প্লে স্টোরে আমাদের লার্নিং অ্যাপ পেয়ে যাবে, নলেজ সেল নামে যে লার্নিং অ্যাপ রয়েছে সেটা পেয়ে যাবে, তার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকছে। তো আমি আমার ডিসকাশন স্টার্ট করছি যে পাওয়ার জেনারেশন কিভাবে হয়, কত রকম ভাবে হয়, সেখান থেকে আমি ঢুকবো কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ফার্স্ট অফ অল যদি পাওয়ার জেনারেশনকে দেখায়, পাওয়ার জেনারেশন যদি না হয় এই আমাদের অল ওভার সিস্টেমে যে মেশিন চলছে, আমরা যা যা অ্যাপ্লায়েন্সেস চালাচ্ছি বা কোনো ইন্ডাস্ট্রি চলছে, ডোমেস্টিক পারপাস, কমার্শিয়াল পারপাস, সব জায়গায় কিন্তু একটা হিউজ পাওয়ারের, সব জায়গাতে ঠিকঠাক রাখার জন্য কিন্তু একটা হিউজ পাওয়ারের দরকার হয়। যেই পাওয়ারটা কিন্তু আমরা যেটুকু জানি বেসিক্যালি এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে তার ম্যাক্সিমামটা আমাদের দেশে তৈরি হয় কিন্তু কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকেই কিন্তু সেই পাওয়ারটা আসে। কিন্তু একটা টাইমের পরে কোলের আমাদের যে কোল যেটা রয়েছে অ্যাভেলেবিলিটি অফ কোল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। সেই জন্য কিন্তু আমরা অনেক রকম আলাদা আলাদাভাবে চিন্তা করছি কিভাবে পাওয়ার জেনারেশন করা যায়। তাই বেসিক্যালি পাওয়ার জেনারেশনকে কিন্তু আমরা বেসিক্যালি ফার্স্ট অফ অল দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি, যেগুলো কিন্তু কনভেনশনাল মানে যেগুলো কিন্তু আমরা বাজারে চলছে, যে যে পাওয়ার জেনারেশন গুলো কিন্তু হচ্ছে সেগুলোকে আমরা বলছি কনভেনশনাল সোর্স অফ এনার্জি। আর একটাকে বলছি নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। এখন এই কনভেনশনাল সোর্স অফ এনার্জি এর মধ্যে কিন্তু কোনগুলো পড়ে? এর মধ্যে পড়ে ফার্স্ট অফ অল হচ্ছে thermal power generation, hydroelectric power generation, nuclear power generation। নন কনভেনশনাল সোর্স গুলোর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি, বায়োগ্যাস, এই টাইপ বা টাইডাল এনার্জি। এগুলো কিন্তু এখন এই সোর্সগুলোকে থেকে কিন্তু আমরা
এখনো সেই সেই অ্যামাউন্ট অফ পাওয়ার কিন্তু আমরা এখান থেকে পাই না, যেগুলো কিন্তু আমরা কনভেনশনাল মানে যেটা আমরা চলছে প্রচলিত সেগুলো থেকে যতটা আমরা পাওয়ার জেনারেট করতে পারি, কিন্তু নন কনভেনশনাল সোর্স থেকে কিন্তু আমরা সেই লেভেলে পাওয়ার জেনারেট করতে পারি না। কিন্তু ফিউচার যদি পাওয়ার জেনারেশন বলি, তাহলে ফিউচার পাওয়ার জেনারেশনে কিন্তু মাথায় রাখতে হবে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জির উপর কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি আনতে হবে, কারণ এটা পলিউশন ফ্রি, সবার উপর এটা রয়েছে পলিউশন ফ্রি, আর তার উপর রয়েছে যে এই পাওয়ার জেনারেশনগুলো রিনিউয়েবল, বারবার এখান থেকে পাওয়ার তৈরি করতে পারি, এগুলো কোনোদিন শেষ হয়ে যাবে না। তো বেসিক্যালি কনভেনশনাল সোর্স অফ এনার্জিতে শুধুমাত্র এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ছাড়া বাকি সবই কিন্তু যাদের পাওয়ার যত রকম পাওয়ার জেনারেশন রয়েছে সবই কিন্তু এগুলো কিন্তু নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। আমি মেনশন করে দিচ্ছি, এগুলো কিন্তু নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। Except হাইডেল পাওয়ার, আর এগুলো কিন্তু সব রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। নেক্সট যে পয়েন্টটাতে আসবো, এই যে এতগুলো নাম বললাম, থার্মাল পাওয়ার জেনারেশন, হাইড্রোইলেকট্রিক পাওয়ার জেনারেশন, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন, উইন্ড পাওয়ার জেনারেশন, সোলারটা একটু ডিফারেন্ট, জিওথার্মাল, টাইডাল, এদের বেসিক্যালি ওয়ার্কিং প্রিন্সিপালটা কিসের উপর দাঁড়িয়ে রয়েছে সেটাকে আগে আমাকে এখানে ক্ল্যারিফাই করতে হবে। কারণ কি যখন আমরা যদি একটা অল্টারনেটর যেটা পাওয়ার জেনারেট করে, পাওয়ার বেসিক্যালি কে জেনারেট করে? অল্টারনেটর করে। অল্টারনেটর কাকে বলে? এসি জেনারেটরকে অল্টারনেটর বলে। এসি জেনারেটরকে কিন্তু অল্টারনেটর বলে। এই অল্টারনেটরে দুটো পার্ট, একটার নাম হচ্ছে স্টেটর, একটার নাম হচ্ছে রোটর। এটা হচ্ছে রোটেটিং পার্ট, এটা হচ্ছে স্ট্যাটিক পার্ট। যে পার্টটা অল্টারনেটরে রোটেটিং, সেই পার্টটাকে আমাদেরকে কি করতে হয়? এক্সটার্নালি আমাদেরকে বাইরে থেকে কিন্তু এটাকে রোটেট করাতে হয়। তার জন্য আমরা কোনো ডিজেল ইঞ্জিন তার হেল্প নিই, কখনো টারবাইনের হেল্প নিই। কিভাবে করি? যদি আমি বলি যে এইটা হচ্ছে অল্টারনেটরের রোটর পার্ট, এটা হচ্ছে রোটর পার্ট, এর সাথে আমরা কি করি? এর সাথে আমরা টারবাইনকে কাপলিং করি। এইটা কিন্তু টারবাইন। এইটা হচ্ছে এই জায়গাটা কিন্তু কাপলিংটা এখানে থাকে। তাহলে এই টারবাইনকে, এই রোটরটাকে যদি আমি ঘোরাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই টারবাইনকে ঘোরাতে হবে। টারবাইনকে ঘোরালে কিন্তু রোটরটা রোটেট করবে, আর এখান থেকে কিন্তু পাওয়ার জেনারেশন হবে। এই টারবাইনকে কি করে ঘোরাবো? এই টারবাইনকে যদি আমি স্টিম দিয়ে ঘোরাই, এখানে যদি আমি হাই প্রেসার স্টিমকে ফেলে যদি আমি ঘোরাই, তাহলে সেই পাওয়ার প্ল্যান্টের নাম হবে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বেসিক্যালি ক্লাসিফিকেশনটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে যদি আমি জল দিয়ে ঘোরাই, এটার নাম হবে হাইড্রোইলেকট্রিক
নিউক্লিয়ার এনার্জি থেকে, নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে কিন্তু প্রচুর একটা হিউজ অ্যামাউন্ট অফ হিট কিন্তু আমরা পাই নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে। সেই নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে যে হিট হয়, সেই হিটকে যদি আমরা ওয়াটারে দিয়ে সেই হিট দিয়ে যদি আমরা জলকে গরম করে স্টিমে কনভার্ট করি, নিউক্লিয়ার রিঅ্যাকশনে যে হিট তৈরি হয় সেই হিটটাকে যদি আমরা জলকে দিয়ে সেটাকে আমরা স্টিমে কনভার্ট করি, সেই স্টিম থেকে যদি আমরা পাওয়ার জেনারেশন করি, তাহলে সেটা হবে, সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আবার যদি এখানে আমরা উইন্ড দিই, হাওয়া, উইন্ড দিয়ে যদি আমরা এই টারবাইনটাকে ঘোরাই, সেটা হচ্ছে উইন্ড এনার্জি, উইন্ড পাওয়ার জেনারেশন, উইন্ড পাওয়ার জেনারেশন। আমরা টাইডাল, যে হাই টাইড লো টাইড, সেই টাইড দিয়ে যদি আমরা টারবাইনকে ঘোরাই, সেখান থেকে যদি পাওয়ার জেনারেশন হয়, তাহলে সেটাকে কিন্তু বলবো আমরা টাইডাল এনার্জি। তো বেসিক্যালি এই নাম, এই 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 ওয়ার্কিংটা যদি আমি বলতে চাই, তাহলে আমার ওয়ার্কিং এখানে প্রাইম যেটা আমার অবজেক্টিভ, সেটা কিন্তু আমার এখানে প্রাইম অবজেক্টিভ হচ্ছে টারবাইনকে রোটেট করানো। টারবাইনকে যদি আমি রোটেট করাতে পারি, তাহলেই কিন্তু ওভারঅল সিস্টেমটা রান করবে। সেটা টারবাইনকে আমি কিভাবে রোটেট করাবো, তার উপর এই ক্লাসিফিকেশনটা আসছে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট আসছে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আসছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসছে, উইন্ড এনার্জি আসছে, টাইডাল এনার্জি আসছে। এই ক্লাসিফিকেশনটা কিন্তু এর উপর বেস করে আসছে। তো আমরা এবার যেখানে দেখাবো সেটা হচ্ছে যে আমরা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রামটাকে আমরা এখানে দেখাবো। এটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম, যেখানে কিনা কোল স্টোরেজ থেকে শুরু করে চিমনি, যেখান দিয়ে আমার যে ফ্লু গ্যাসটা সেটা বেরিয়ে যাচ্ছে বা অ্যাশ যেটা স্টোর হচ্ছে সেখানে সেটা বেরোচ্ছে, পুরোটা কিন্তু, পুরো লেআউট ডায়াগ্রামটা কিন্তু সেমিস্টার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আসে, উইথ এক্সপ্লেনেশন আসে। আমরা এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টকে ইন্ডিভিজুয়ালি তাদের কিভাবে কাজ করছে সেই ডিসকাশনটা কিন্তু এখানে করব। ফার্স্ট আসছি কোল স্টোরেজ। কোল স্টোরেজে কি হয়, কোল স্টোরেজে এখানে কিন্তু কোল স্টোর থাকে। মোটামুটি একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের 7 ডেজের কোল কিন্তু এখানে স্টোর থাকে। একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের এখানে কিন্তু 7 ডেজের জন্য যে কোল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু এখানে স্টোর থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওয়াগন করে এলো কোল স্টোরেজে, এখানে কোলটা রাখা হলো, এরপর সেটা কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে যাবে। কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে একটা বেল্ট, যেমন এসকেলেটর থাকে যেরকম, সেরকম একটা কিন্তু বেল্ট থাকে, যেটা কিনা বেল্টটা মুভ করছে। সেই বেল্ট দিয়ে কয়লাটাকে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাই। এই জায়গায় যেগুলোকে নিয়ে যাই সেটা আমি এখানে দেখাচ্ছি, যে আমরা কি করি, আমরা কোলকে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম করে, একটা হুইলটা রয়েছে, এখান থেকে মুভমেন্ট হয়। এইটাকে বলা হয় কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্টে করে যে কলাটাকে আমরা যখন নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা ফার্স্ট কি করি, ফার্স্ট এখানে হ্যামারিং করি। হ্যামারিং করে কি হয়, আমরা কোলটাকে অনেকগুলো ছোট ছোট পার্টে এরকম করে কিন্তু ভেঙে নিই। হ্যামারিং মানে জাস্ট হাতুড়ি পেটানোর মতো হয়, হাতুড়ি পেটানোটাকে হ্যামারিং বলে। সেটাকে নিয়ে আমরা কিন্তু কোলগুলোকে কিন্তু ছোট ছোট পার্টে মানে ভেঙে নিই। তারপরে বোল মিল নিয়ে যাই, যেখানে কি হয়, অনেক সময় যেখানে যেরকম করে বাড়িতে হামালদিস্তা কাজ করে, এই জিনিসটা এখানে পিষে দেয়, সেইভাবে কিন্তু কয়লাগুলোকে এখানে পিষে দেওয়া হয়। বা দুটো বল থাকে, এই দুটো বল দুটো উল্টো দিকে ঘুরে, একটা এদিকে ঘুরছে আর একটা এদিকে ঘুরছে, দুজনের ডিরেকশন কিন্তু উল্টো থাকে। এই দুটো
অ্যান্টি ডিরেকশনে দুটো বলের মাঝখানে কি করা হয়, এই কোলগুলোকে ফেলে দেওয়া হয়। তাতে আলটিমেটলি এই দুটো কেসেই দুরকম ভাবে করা হয়। আলটিমেটলি আমরা যে কোলটাকে পাই সেই কোলটাকে বলা হয় পালভারাইজড কোল। এটাকে বলা হয় পালভারাইজড কোল। তাহলে বেসিক্যালি এই পালভারাইজড কোলটা কি, এটা অনেকটা পাউডারের মতো। পাউডার যেরকম হয়, কোলটাকে কিন্তু আমরা পাউডার সাইজে নিয়ে আসি, বা ওই ডাস্টের যে কি বলবো, ওই ডাস্টের যে রেডিয়াসের যে থাকে, যে পার্টিকেলস গুলো থাকে, সেই রকম লেভেলে নিয়ে আসি। সেই কোলটাকে আমরা কিন্তু বলি পালভারাইজড কোল। আমরা কি করি, তাহলে ফার্স্ট কনভার বেড দিয়ে নিয়ে সেটাকে হ্যামারিং করলাম, নিয়ে সেটাকে ডাস্টে কনভার্ট করলাম, যেটাকে বলা হয় কিনা পালভারাইজড কোল। এবার এই পালভারাইজড কোলটা আমরা এই বয়লারের মেইন যে পার্টে নিয়ে আসি, সেটাকে আমরা এখানে বলি ফার্নেস। যেখানে কিনা আদতে কয়লাটা যেখানে জ্বলছে সেটাকে কিন্তু এখানে বলা হয় ফার্নেস। যেখানে কয়লাটা জ্বলছে সেটাকে কিন্তু ফার্নেস বলা হয়। তো ফার্নেসে কয়লাটা যখন জ্বলছে, সেখান থেকে একটা ফ্লু গ্যাস, সেখান থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে বা যে গ্যাসটা বেরোচ্ছে, সেটাকে আমরা বলছি ফ্লু গ্যাস। তার মানে ফার্নেস থেকে যেটা বেরোলো সেটা কিন্তু ফ্লু গ্যাস। এবার এই ফ্লু গ্যাসটা মুভমেন্ট হবে। এত অবধি বললাম। এবার আসছি জল। যে জলটা সব সময় থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাশে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারের রিকোয়ারমেন্ট থাকে। যে জলটা কিনা এই জলটা ইম্পর্টেন্ট কেন না, এই জলটা থেকে যে জলটাকে আমরা স্টিমে কনভার্ট করি, সেই জলটাই কিন্তু এই জলটা। তো ফার্স্ট কিন্তু এই জলটাকে ডাইরেক্টলি আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কাজে লাগাই না। আমরা জলটাকে আমরা কেমিক্যালি ট্রিটেড করি। কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়। কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়, এখান থেকে মিনারেলস গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। যদি ওয়াটারের মধ্যে মিনারেলস থাকে, সেটা কিন্তু টারবাইনে যখন যাবে, তখন টারবাইনে গিয়ে সেটা কিন্তু কোরোশন বা ইরোশন করবে। সেই কারণে কিন্তু এই ওয়াটার ট্রিটমেন্ট চেম্বারটা রয়েছে, যেখানে কিন্তু লাখ লাখ টাকার ইনস্ট্রুমেন্ট থাকে, যে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে ওয়াটারটাকে কেমিক্যাল ট্রিটেড করা হয়, তার মিনারেলস গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর সেই জলটাকে কিন্তু ওয়ার্কিং স্ট্র্যাটেজিতে সেটাকে ফেলা হয়। ফার্স্ট কি করা হয়, ফার্স্ট ফিড ওয়াটার পাম্প দিয়ে জলটাকে তুলে নেওয়া হয়। এখান থেকে জলটাকে ফিড ওয়াটার পাম্প দিয়ে তুলে কোথায় নিয়ে যাওয়া হয়, ফিড ওয়াটার হিটারে নিয়ে যাওয়া হয়। ফিড ওয়াটার হিটারে জলটাকে কিন্তু গরম করা হয়। এই ফিড ওয়াটার হিটারে অ্যাপ্রক্স টেম্পারেচার থাকে 85 ডিগ্রি সেলসিয়াস টু 90 ডিগ্রি সেলসিয়াস। এখন তাহলে কে জলটাকে গরম করলো না, এই টারবাইন থেকে কিছু আমরা এখানে তোমাকে স্টিমকে আমরা কিছুটা এখানে ইজেক্ট করি, এখানে বার করে নিয়ে সেইটাকে দিয়ে আমরা কিন্তু ফিড ওয়াটার হিটারে জলটাকে গরম করি। একটা স্টিম পোর্শন অফ স্টিম কিন্তু টারবাইন থেকে যেটা আমরা ইজেক্ট করছি, সেইটাকে আমরা কি করি, ইজেক্ট করে আমরা ফিড ওয়াটার হিটারে জলটাকে গরম করি। ফিড ওয়াটার হিটারে জলের টেম্পারেচার দাঁড়ালো 85 টু 90 ডিগ্রি সেলসিয়াস। এরপর জলটা যেখানে যাবে সেটা হচ্ছে ফিড ওয়াটার হিটার থেকে যেখানে যাবে সেটা হচ্ছে ইকোনোমাইজার। বয়লার কম্পোনেন্টস যদি আমরা বলি, বয়লার কম্পোনেন্টস আমরা কোনগুলোকে বলতে পারি? আমরা যদি বলি যে বয়লার কম্পোনেন্টস কি কি, মেইনলি তো বয়লারের মধ্যে বয়লার ড্রাম থাকে, তাছাড়া ইকোনোমাইজার, সুপার হিটার, এইগুলো কিন্তু এখানে পজিশন গুলো দেখতে পাচ্ছ। এখানে দেখে নাও কোথায় কোথায় কি থাকে, একবার দেখো। দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু এখানে ইকোনোমাইজার কোথায় রয়েছে, সুপার হিটার রয়েছে, এগুলো কিন্তু সব বয়লার কম্পোনেন্টস।
এবার আমাদের তার মানে কোথায় গেল, এখন এখান থেকে কোথায় গেল, এখান থেকে গেল হচ্ছে ইকোনমাইজার। ইকোনমাইজার কিন্তু একটা হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার কাকে বলবো আমরা, সেটা যদি আমরা একটা হিট এক্সচেঞ্জারকে দেখাই, হিট এক্সচেঞ্জার কাকে বলবো? হিট এক্সচেঞ্জার হচ্ছে, এটা যদি ইকোনমাইজার হয়, এখান দিয়ে ফ্লু গ্যাস ঢুকছে, হট ফ্লু গ্যাস, একটা দেখালে বুঝতে পারবে, হট ফ্লু গ্যাস এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ফ্লু গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে ওয়াটার ঢুকছে, আর এখান দিয়ে স্টিম প্লাস ওয়াটার, দুটোর মিক্সচারই এখান দিয়ে বেরোয় ইকোনমাইজার থেকে, সেই জন্য দুটোই লিখলাম। স্টিম প্লাস ওয়াটার কিন্তু এখানে বেরোচ্ছে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, এই একটা পাইপলাইন আছে, বা এই একটা, জেনারেলি এরকম থাকে না, জেনারেলি পাশাপাশি থাকে, তো এখান থেকে কি হচ্ছে, হিট এখানে পৌঁছচ্ছে, জাস্ট হিটটা চেঞ্জ হচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে। এদের দুটো পাইপের মধ্যে কিন্তু অ্যাজ কোনো ইন্টারঅ্যাকশন থাকছে না, বা এদের পাইপের যে জলটা রয়েছে তার মধ্যে ইন্টারঅ্যাকশন থাকছে না, জাস্ট হিটটা ট্রান্সফার হচ্ছে। সেই কারণে ইকোনমাইজার কিন্তু একটা হিট এক্সচেঞ্জার। যে ফ্লু গ্যাসটা ঢুকলো, তার মানে ওয়াটার থেকে স্টিমে কনভার্ট হচ্ছে, মানে এখানে হিট দিয়ে, এখানে হিট পৌঁছলো, তাতে কি হলো, জলটা গরম হলো। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে হট ফ্লু গ্যাসটা যখন এখান দিয়ে ঢুকছে, মানে ওয়াটারটা যখন ঢুকছে সেটা স্টিমে কনভার্ট হচ্ছে, তার মানে এখান থেকে এখানে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু অ্যামাউন্ট অফ হিট বেশি, টেম্পারেচারও বেশি, এই হিটটা এখানে নিল, অ্যাবজর্ব করলো, ছাড়লো কে, হিট ডিসিপিয়েট করলো কে, এই যে হট ফ্লু গ্যাস ছিল এ কিন্তু এই ওয়াটারটাকে হিট ডিসিপিয়েট করলো, তাতে কি হলো, এখান থেকে কোল্ড ফ্লু গ্যাস, মানে জেনারেলি এর থেকে কম গরম যে ফ্লু গ্যাস সেটা কিন্তু এখান থেকে বের হচ্ছে। এই কনসেপ্টটা হচ্ছে হিট এক্সচেঞ্জারের কনসেপ্ট। এটা কিন্তু সুপার হিটারেও অলসো, সুপার হিটার অলসো ইজ হিট এক্সচেঞ্জার, এটা কিন্তু সুপার হিটারও হয়ে থাকে। সব সময় এখানে কিন্তু হিটটা দেয় কে বা ছাড়ে কে, ডিসিপিয়েট করে কে, ফ্লু গ্যাস ডিসিপিয়েট করে, বা ওয়াটার বা স্টিম সেটাকে কিন্তু অ্যাবজর্ব করে। এবার আসছি ইকোনমাইজার থেকে কোথায় গেল, ইকোনমাইজার থেকে এলো কিন্তু বয়লার ড্রাম। বয়লার ড্রামের কনসেপ্ট এরকম, বয়লার ড্রামের কনসেপ্ট হচ্ছে, এইটা হচ্ছে একটা বয়লার ড্রাম, যেখানে যে ওয়াটার আর স্টিমের মিক্সচারের মধ্যে এটাকে সেপারেট করে দেয় বয়লার ড্রাম। যে ওয়াটারটা থাকে সেই ওয়াটারটা কিন্তু এরকম নিচে চলে যায়, আর উপরে কি থাকে, উপরে এরকম স্টিমটা থাকে। এখান দিয়ে একটা কি থাকে, এখান দিয়ে একটা সেডিমেন্টটা, যাতে যে সেডিমেন্টটা জমে সেটা এখান দিয়ে বার করার জায়গা এখানে একটা থাকে। এইটা কি, এটা হচ্ছে ওয়াটার প্লাস স্টিম মিক্সচারটা এই বয়লার ড্রামে থাকে। তাদের সুবিধা কি হয়, এই মিক্সচারের মধ্যে যে পার্টটা স্টিমে কনভার্ট হয়ে গেছে, ওয়াটার স্টিম মিক্সচার মানে কিছুটা পার্ট ওয়াটার থেকে স্টিমে কনভার্ট হয়েছে, কি করে হয়, ইকোনমাইজারে হয়। কেননা ইকোনমাইজারে বেসিক্যালি যে জিনিসটা হয়, তার ইকোনমাইজার টেম্পারেচার লেভেল কত, ইকোনমাইজার টেম্পারেচার লেভেল হচ্ছে ওই তোমার 95 থেকে আপ টু 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ইকোনমাইজারে যেটা হয়, এখানে ল্যাটেন্ট হিট যায়, ল্যাটেন্ট হিট যায়। ল্যাটেন্ট হিট কাকে বলে, যেটা কিনা তাদের তার স্টেটটাকে চেঞ্জ করে। ওয়াটার রয়েছে, 1 গ্রাম ওয়াটার, সেটাকে কিসে কনভার্ট করে, 1 গ্রাম স্টিমে কনভার্ট করে। 1 গ্রাম ওয়াটার থেকে 1 গ্রাম স্টিমের মধ্যে কিন্তু হিট বেশি থাকে। পার গ্রাম ওয়াটারে 537 ক্যালোরি যদি আমরা দিই, তাহলে কিন্তু 1 গ্রাম ওয়াটার 1 গ্রাম স্টিমে কনভার্ট হবে। 1 গ্রাম ওয়াটার
537 ক্যালোরি দিলে, 1 গ্রাম ওয়াটারকে 537 ক্যালোরি দিলে সেটা কিন্তু 1 গ্রাম স্টিমে কনভার্ট হবে। তার মানে এইটার এবার এই 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচার কিন্তু চেঞ্জ হবে না, এর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এরও কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। জিনিসটা বোঝো, 100 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম ওয়াটারকে যদি আমি 537 ক্যালোরি দিই তাহলে সেটা 1 গ্রাম স্টিমে কনভার্ট হবে। এই জিনিসটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট মানে যে হিটটা কিনা টেম্পারেচারকে ফিক্সড রেখে জাস্ট স্টেটটাকে চেঞ্জ করে, বরফ থেকে জল করে, জল থেকে স্টিম করে, এই জিনিসটা কিন্তু এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। নেক্সট যেটা বলছিলাম, তাহলে ইকোনোমাইজারে কি হলো, ইকোনোমাইজারে যেটা হলো স্টেট চেঞ্জ হলো, কিছুটা টোটাল ওয়াটারের কিছুটা পোরশন কি হলো, টোটাল ওয়াটারের কিছুটা পোরশন স্টিমে কনভার্ট হয়ে গেল। এবার এই স্টিম আর ওয়াটারের যে মিক্সচারটা যেটা ছিল, টোটাল ওয়াটারের কিছুটা স্টিম হলো, সেই স্টিম আর ওয়াটারের মিক্সচারটা বয়লার ড্রামে এলো, বয়লার ড্রাম সেটাকে সেপারেট করে জলটা নিচে রইলো, স্টিমটা উপরে থাকলো। এবার এই যে স্টিমটা রয়েছে, এই স্টিমটা কি হয়, এই স্টিমটা এবার যায় হচ্ছে এখান থেকে বেরিয়ে সুপার হিটারে। এই স্টিমটা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাবে সুপার হিটারে। সুপার হিটারে কি করবে, সুপার হিটার কিন্তু অলসো একটা হিট এক্সচেঞ্জার, যেখানে যে ওয়েট স্টিম ছিল, ওয়েট স্টিম মানে হচ্ছে ভেজা স্টিম, এখানে একটু ক্লিয়ার করে দিই। ওয়েট স্টিম যার মধ্যে কিনা ময়েশ্চার কন্টেন্ট ছিল, সেটাকে ড্রাই স্টিমে কনভার্ট করে। কে করে? সুপার হিটার। এটার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট থাকে, এটা হচ্ছে ইনক্লুডিং ময়েশ্চার কন্টেন্ট, এটা হচ্ছে এক্সক্লুডিং ময়েশ্চার কন্টেন্ট। এখানে কে হিট দিল? হিট দিচ্ছে বলেই তো ওয়েট স্ট্রিম ড্রাই স্ট্রিমে হচ্ছে। এখানে হিট দিল হচ্ছে ফ্লু গ্যাস। আবার বলছি, যে ফ্লু গ্যাসটা ইকোনোমাইজারে হিট দিয়েছিল, সেই সেম ফ্লু গ্যাস কিন্তু এখানে হিট দিল, তবে আগে সুপার হিটারে যায়, ইকোনোমাইজারে তারপরে যায়। সুপার হিটারের এর ওয়ার্কিং টেম্পারেচার কত? সুপার হিটারের ওয়ার্কিং টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস থেকে 565 ডিগ্রি সেলসিয়াস। এর ওয়ার্কিং টেম্পারেচার হচ্ছে এইটা। যদি আমরা অ্যাডভান্স লেভেলে অ্যাডভান্স সিস্টেম ইউজ করি, সেখানে কিন্তু 620 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু যেতে পারে সুপার হিটার। এখানে কি স্টিম ঢুকেছিল? এখানে ওয়েট স্টিম ঢুকেছিল। এখান থেকে কি স্টিম বেরোলো? এখান থেকে ড্রাই স্টিম বেরোলো। এখন কোয়েশ্চেন যেটা অ্যারাইজ করবে, যে ফ্লু গ্যাস যেটা কিনা ফার্নেসে তৈরি হলো, সেই ফ্লু গ্যাসটা সবার আগে কোথায় যাবে? অবভিয়াসলি সেই ফ্লু গ্যাসটা সবার আগে যাবে সুপার হিটারে, তারপরে যাবে ইকোনোমাইজারে। কেন সুপার হিটারে যাবে? কেননা সুপার হিটারে টেম্পারেচার বা হিট রিকোয়ারমেন্ট কিন্তু এর বেশি, টেম্পারেচার রিকোয়ারমেন্ট কিন্তু বেশি, সেই জন্য সবচেয়ে গরম অবস্থায় ফ্লু গ্যাসটা সবার আগে যাবে সুপার হিটারে। সুপার হিটার থেকে ফ্লু গ্যাসটা কি করবে? হিট এক্সচেঞ্জ করবে। সে হিট দেবে কাকে দেবে? ওয়েট স্টিমকে দেবে। ওয়েট স্টিম কিসে কনভার্ট হবে? ড্রাই স্টিমে কনভার্ট হবে। ড্রাই স্টিমে কনভার্ট হয় ফ্লু গ্যাসটা যখন বেরোবে, তখন সেটাকে কোথায় পাঠাবো? সেটাকে আমরা ইকোনোমাইজারে পাঠাবো। ইকোনোমাইজার থেকে আবার ফ্লু গ্যাস ঠান্ডা হবে, সেটা তারপরে যাবে এয়ার টু হিটার। এয়ার টু হিটারটা এরপরে বলছি, আপাতত এত অবধি বোঝো
যে ফ্লু গ্যাস সবচেয়ে গরম অবস্থায় যাবে সুপার হিটারে, সেখান থেকে কিছুটা হিট ডিসিপিয়েট করবে বা হিট ছাড়বে, তারপরে সেই ফ্লু গ্যাসটা যাবে ইকোনোমাইজারে, সেখানে গিয়ে কিছুটা হিট ডিসিপিয়েট করবে, তারপরে সেই ফ্লু গ্যাসটা যাবে এয়ার প্রিহিটারে। দ্যাট ইজ দ্য সিস্টেম। এবার আসছি এয়ার প্রিহিটার। এই জায়গাটায় এবার বলবো এয়ার প্রিহিটারের কাজ কি। ফার্স্ট হচ্ছে ফোর্স ড্রট ফ্যান। ফোর্স ড্রট ফ্যান দিয়ে আমরা এয়ারকে কি করি, এয়ারকে ফোর্স করে ভেতর সিস্টেমের ভেতরে ঢোকাই, বাইরের এয়ারকে ভেতরে ঠেলে ঢোকাই ফোর্স ড্রট ফ্যান দিয়ে, তারপরে সেটা নিয়ে যাই হচ্ছে আমরা এয়ার প্রিহিটারে। এয়ার প্রিহিটারে কি করি, এয়ার প্রিহিটারের ওই সেম কনসেপ্ট, হিট এক্সচেঞ্জার। এখানে ফ্লু গ্যাস কি করে, যে ফ্লু গ্যাসটা ইকোনোমাইজার থেকে বেরোলো সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, সুপার হিটার থেকে বেরোনোর সময় কিছুটা ঠান্ডা হয়েছে, ইকোনোমাইজার থেকে বেরোনোর সময় কিছুটা ঠান্ডা হয়েছে, তারপরে সেটাকে আমরা কোথায় পাঠাই, তারপরে আমরা সেটাকে পাঠাই এয়ার প্রিহিটার। এয়ার প্রিহিটার থেকে কি করে, এয়ার প্রিহিটারে ওই এয়ারটাকে ও গরম করে, তার মানে কোল্ড এয়ার এখানে ঢুকলো, এখান থেকে হট এয়ার বেরোলো, হট এয়ার গিয়ে ফার্নেসে যাচ্ছে। কি করে ওই এয়ারটা, ওই হট এয়ারটার এবার কাজ কি, এয়ারটা হট হয়ে গেল, এবার সেই হট এয়ারটার কাজ হচ্ছে এখানে দুটো, যে পাউডারের মতো যে পালভারাইজড কোলটা ছিল সেই কোলটাকে কি করে, সেই পালভারাইজড কোলটাকে টোটালি ড্রাই করে। যেরকম করে আমরা বারুদকে গরম করি ছাদে দিয়ে বা রোদ দিয়ে বারুদটাকে গরম করি, বারুদের মধ্যে থেকে ময়েশ্চার কন্টেন্টকে বার করে দিই, এটাও ঠিক সিমিলার ওয়েতে কি করে, সিমিলার ওয়েতে যে পালভারাইজড কোলটা রয়েছে সেই পালভারাইজড কোলটাকে কি করে, যেটা ডাস্টের মতো রয়েছে সেটাকে কি করে তার উপর দিয়ে হট এয়ারটাকে চালানো হয়, ওর উপর থেকে ময়েশ্চার কন্টেন্টটাকে বার করে দেওয়া হয়, আর একটা হাওয়া চালিয়ে ওই এয়ারটাকে চালিয়ে ওই পালভারাইজড কোলটাকে কি করা হয়, ফার্নেসের মধ্যে আস্তে আস্তে ঠেলে দেওয়া হয়। এই দুটো কাজ হচ্ছে প্রিহিটেড এয়ারের, এই দুটো কাজ। এয়ার প্রিহিটারের কাজ হচ্ছে জাস্ট হিট ট্রান্সফার করা, হিট এক্সচেঞ্জ করা। এরপরে যেটা বেঁচে রইল সেই ফ্লু গ্যাসটা, সেই ফ্লু গ্যাসটাকে এরপর ইএসপি তে পাঠানো হয়, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরে পাঠানো হয়। কেননা ওর মধ্যে যে অ্যাশ পার্টিকেলস গুলো থাকে সেগুলো যদি আমি চিমনি দিয়ে বার করে দিই তাহলে পলিউশন লেভেল অনেক হাই হয়ে যাবে। সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা ইলেকট্রোস্ট্যাটিক এফেক্টকে কাজে লাগিয়ে ওই অ্যাশ পার্টিকেলস গুলোকে ছাকরির মতো সাইড করে আলাদা করে বার করে নিই। বাকি যেটা পড়ে থাকে সেটা ইনডিউসড ড্রট ফ্যান। এখানে আরেকটা টাইপের ফ্যান আছে যেটা ঠেলে বার করে, ফোর্স ড্রট ফ্যান, ইনডিউসড ড্রট ফ্যান টেনে বার করে। সেই ইনডিউসড ড্রট ফ্যান টেনে সেটাকে বার করে কোথা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, সেটা চিমনি দিয়ে সেটাকে রিলিজ করে দেয়। 99% অ্যাশ পার্টিকেলস গুলোকে বার করে যেটা বেরোয় সেটা কিন্তু চিমনি দিয়ে বেরোয়। আমরা যেটা চিমনিতে দেখতে পারি সেটা কিন্তু 99% এয়ার পার্টিকেলস গুলোকে আমরা বার করে নিয়েছি। তোমার সেইটা বার করার পরে 99% পার্টিকেলস গুলোকে বার করার পরে যে অ্যাশ পার্টিকেলস গুলোকে বার করার পরে যেটা পড়ে থাকে সেইটা কিন্তু চিমনি দিয়ে বেরোয় যদি ইএসপি সব ঠিকঠাক ভাবে কাজ করে। তাহলে উপরের সেকশনটা গেল। এরপর আসছি নেক্সট। হ্যাঁ, এইখানে একটা জায়গাতে আমি এখানে একটু চেঞ্জ করছি, এখানে একটা জায়গা আমি এখানে বাদ দিয়েছি। যে ফিড ওয়াটার পাম্প বা এই যে জলটা যখন ইকোনোমাইজারে যাচ্ছে তার আগে এখানে কিন্তু ডি অ্যারেটার বলে একটা কম্পোনেন্ট থাকে। ডি অ্যারেটারের কাজটা একটু বলে দিই। এই জায়গাটাতে যে ডি অ্যারেটারটা থাকে, এই ডি অ্যারেটার কি করে, ওভারঅল জলের মধ্যে যেটা যে জলটা যাচ্ছে সেই জলের মধ্যে যে এয়ারটা থাকে সেই এয়ারটাকে ও কিন্তু বার করে নেয়। এই এয়ারটা জলের মধ্যে থেকে এয়ারটাকে বার করে নেয় বা বাবলস থাকে সেটাকে বার করে নেয়। তার কারণ হচ্ছে যে ওয়াটারটা রয়েছে সেটা যদি এরপরে স্টিমে কনভার্ট হয় তার মধ্যে যদি এয়ারটা থেকে যায় সেখান থেকে কিন্তু একটা ব্লাস্ট হওয়ার চান্স থাকে, যার জন্য কিন্তু এয়ারটাকে অবশ্যই আমাকে বাইরে বার করতে হবে। সেইটা কে কাজটা করে, সেটা ডিআরেটার কাজ করে, ওর ভেতরে এয়ারটাকে বার করে নেয় যাতে কোনো রকম ব্লাস্ট করার কোনো রকম চান্স যেটা ওখানে যেন কোনো না থাকে, কোনো পসিবিলিটি যেন না থাকে। এবার এই যে স্টিমটা, এই স্টিমটাকে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী টারবাইনকে জোরে ঘোরাতে হলে বেশি স্টিম পাঠাবো, টারবাইনকে কম জোরে ঘোরাতে গেলে কম স্টিম পাঠাবো। এটাকে কে কাজ করাবে, এটাকে কাজ করাবে হচ্ছে ভালভ। ভালভটাকে আমি কমিয়ে বাড়িয়ে আমি কি করব, স্টিমটাকে, টারবাইনে যে স্টিমটা পাঠাচ্ছি
সেটাকে কিন্তু আমরা কন্ট্রোল করব এই ভালভটাকে কন্ট্রোল করে। টারবাইনে যে স্টিমটা আমরা পাঠাচ্ছি সেটাকে কন্ট্রোল করব কি করে, না এই ভালভটাকে কন্ট্রোল করে। এখন এই টারবাইন কি, টারবাইন এখানে দেখতে গেলে একটা সেকশনে দেখাচ্ছে, কিন্তু এই টারবাইনে 3টে সেকশন আছে, যেটা আমি দেখাবো, এখানেই দেখাবো, তাহলে টারবাইন নিয়ে একটা কনসেপ্টটা ঠিক হবে। টারবাইনে তিনটে সেকশন থাকে। এই তিনটে টারবাইন, এই তিনটে পার্ট টারবাইনের, এটাকে বলা হয় এইচপিটি, এটাকে বলা হয় আইপিটি, এটাকে বলা হয় এলপিটি। এটা হচ্ছে হাই প্রেসার টারবাইন, intermediate pressure turbine, low pressure turbine. First, high temperature হাই প্রেসারের যে স্টিমটা থাকে, এদের কিন্তু একটাই শ্যাফট, হ্যাঁ, এদের তিনটে টারবাইনের কিন্তু মাথায় রাখতে হবে, এদের কিন্তু সিঙ্গেল শ্যাফটে কাজ করে। তাহলে হাই প্রেসার আর হাই টেম্পারেচারে যে স্টিমটা থাকে, সেই স্টিমটা ফার্স্ট কোথায় ঢোকে, ফার্স্ট ঢোকে হচ্ছে হাই প্রেসার টারবাইন। সরু জায়গাটা দিয়ে ঢোকাচ্ছি, কেননা টারবাইনে স্টিমটা ধাক্কা লাগার পরে, স্টিমটা গিয়ে কোথায় ধাক্কা মারে, টারবাইনে ধাক্কা মারে, সেই টারবাইনে ধাক্কা মারার আগে কিন্তু, ধাক্কা মারার পর কিন্তু স্টিমটা প্রেসার কিন্তু কমে যায়। স্টিমের প্রেসার যখনই কমে যায়, স্টিমের ভলিউম কিন্তু কি হবে, স্টিমের ভলিউম কিন্তু সেখানে বেড়ে যায়। তাহলে যখন স্টিমটা এলো, হাই প্রেসার হাই টেম্পারেচারে স্টিমটা এলো, এসে ফার্স্ট কোথায় ধাক্কাটা মারে, হাই প্রেসার টারবাইনে ধাক্কা মারে, কিন্তু সেটা সরু জায়গাটা দিয়ে ঢোকে। এই জায়গাটা, এই আমরা সরু জায়গাটা দিয়ে ঢোকাচ্ছি, আর যখন আমরা বার করছি তখন আমরা কিন্তু এই বড় মোটা জায়গাটা দিয়ে বার করছি, কেননা এই অবস্থায় তার প্রেসার হাই, ভলিউম কম। যখন টারবাইনে ধাক্কা মেরে দিচ্ছে তখন কিন্তু তার প্রেসারটা কমে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে বলে ভলিউম কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জন্য এই মোটা জায়গাটা থেকে আমরা কিন্তু এটাকে, আউটপুটটাকে কিন্তু সবসময় মোটা জায়গা থেকে দেখাই, আর ইনপুটটাকে সরু জায়গা থেকে দেখাই। সিমিলার ওয়েতে আমরা ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইনেও তাই করব, সরু জায়গা দিয়ে ঢোকাবো, দেখে এরপরে মোটা জায়গাটা দিয়ে বার করব। এরপরে আমরা একটা কম্পোনেন্ট নিয়ে যাব, যে কম্পোনেন্টটার নাম হচ্ছে রিহিটার। রিহিটার থেকে আমরা কি করব, রিহিটার থেকে আমরা লো প্রেসার টারবাইনে নিয়ে যাব। লো প্রেসার টারবাইনে কি হবে, লো প্রেসার টারবাইনে লাস্ট কম্পোনেন্ট এটা, সেখানে সরু জায়গাটা দিয়ে ঢুকবে, মোটা জায়গাটা দিয়ে বেরোবে। রিহিটারের কাজটা কি, রিহিটারের কাজটা হচ্ছে, এই যে হাই টেম্পারেচারে যখন আমরা পাঠিয়েছিলাম, দুটো টারবাইনে ধাক্কা লাগার পরে তার যেমন প্রেসার কমে গেছে, প্রেসার রিলিজ হয়েছে, তার কিন্তু হিটও কমেছে। এবার যদি আমি এই কম হিট অবস্থায় লো প্রেসার টারবাইনে পাঠাই, তাহলে টারবাইনে ধাক্কা মারার পর সেখানে কিন্তু কোরোশন বা ইরোশন, সেখানে কিন্তু তোমার ওই যেহেতু ময়েশ্চার কন্টেন্ট রয়েছে, সেখানে কিন্তু রাস্ট চলে আসবে। রাস্ট চলে যাতে না আসে, সেই জন্য এই স্টিমটাকে কি করা হয়, আবার গরম করা হয়। সেই জন্য এটাকে কিন্তু রিহিটারে পাঠানো হয়, রিহিটারে ওটাকে আবার গরম করা হয়, তারপরে সেটা লো প্রেসার টারবাইন দিয়ে বার করা হয়। এইটা হলো ওভারঅল টারবাইন সেকশন। এর সাথে কাপলিং করা কে থাকে, এর সাথে কাপলিং করা থাকে অল্টারনেটর, সেখান থেকে পাওয়ার জেনারেট হয়। এবার এটা তো এখানে তো গেল অল্টারনেটর, অল্টারনেটর থেকে এক্সাইটেড, এখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে। এইবার যেটা হচ্ছে, এই স্টিমটা যে টারবাইন থেকে কিনা বেরোলো, এই স্টিমটা এবার যাবে কোথায়, এই স্টিমটা কন্ডেন্সারে যায়। কন্ডেন্সারের কাজ হচ্ছে, এতক্ষণ জল গরম হয়ে, বারবার গরম হয়ে স্টিম হয়েছে, ওয়েট স্টিম থেকে ড্রাই স্টিম হয়েছে। কন্ডেন্সারে কি হয়, এটা ঠান্ডা হয়, স্টিমটা ওয়াটারে কনভার্ট হয়। কি করে ঠান্ডা হয়, যদি থার্মাল পাওয়ার প্ল্যান্টের আশেপাশে কোনো
রিভার থাকে বা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে সেখান থেকে জলটা তোলা হয়, যে জলটা আর এই স্টিম থেকে যে ওয়াটার মানে যে সিস্টেমের যে জলটা বা স্টিমটা সেটার সাথে কিন্তু এই যে রিভার থেকে ঠান্ডা করার জন্য যে জলটা নিলাম এই দুটো কিন্তু মিশে যায়। এটা একটা হিট এক্সচেঞ্জার, কন্ডেন্সার অলসো হিট এক্সচেঞ্জার। এখানে কি হয়, এখানে কিন্তু এই দুটো মিক্সড হয়। এই সার্কুলেটিং ওয়াটারটাকে কি করা হয়, এটাকে কি করা হয়, এটাকে কন্ডেন্সারে পাঠানো হয়। যে স্টিমটা ছিল সে কিন্তু হিট এখন রিলিজ করে, রিলিজ করে ওয়াটারে কনভার্ট হয়। আর কন্ডেন্সারে যেটা ঢুকলো সেটা কিন্তু কোল্ড ওয়াটার ঢুকলো, যখন এখান থেকে বেরোলো হট ওয়াটার কিন্তু এখান থেকে বেরোলো। তাহলে এই কোল্ড ওয়াটারটা ঢুকে কন্ডেন্সারে ঢুকে এই হিটটাকে অ্যাবজর্ব করলো, কোল্ড হিটটাকে না, ওই যে স্টিম থেকে হিটটাকে অ্যাবজর্ব করলো, যার জন্য স্টিমটা কি হলো, ওয়াটারে কনভার্ট হয়ে গেল। এবার এই কন্ডেন্সারের যে হট ওয়াটারটা এটা কি আবার নদীতে পড়ে গেল। এবার কথা হচ্ছে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার না থাকে তাহলে কি হবে, তাহলে এই হট ওয়াটারটা ওই জল তো একবার উঠলো, তারপরে ওই হট ওয়াটারটা কুলিং টাওয়ারে নিয়ে যাওয়া হবে। দেখো অ্যারোটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কুলিং টাওয়ারে। কুলিং টাওয়ার একটা 10 তলা উঁচু বাড়ি, যার ছাদে এটাকে কুলিং টাওয়ারটাকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে যেমন করে স্প্রে মানে যেমন করে আমাদের শাওয়ার থেকে জল পড়ে, ওয়াটার পার্টিকেলস গুলোকে আলাদা আলাদা করে উপর থেকে 10 তলা উপর থেকে নিচে ফেলা হবে, যাতে কি হবে বাইরের এয়ার এসে ওই ওয়াটার পার্টিকেলস গুলোর সাথে ওয়াটার পার্টিকেলস গুলোকে ঠান্ডা করে দেয়। ঠান্ডা করে গেল, সে আবার সেই জলটাকে আমরা আবার রিইউজ করতে পারি। তাহলে কুলিং টাওয়ার কি একটা 10 তলা জায়গাতে আমরা উপরে তোলা হয়, টাওয়ারে তোলা হয়, সেখান থেকে শাওয়ারের মতো করে জলটাকে উপর থেকে নিচে ফেলা হয়, যাতে কিনা বাইরের এয়ারের সাথে ওর টাচ আসে, বাইরের এয়ার এসে কি করে ওই ওয়াটার পার্টিকেলস গুলোর সাথে টাচে এসে সেটাকে ঠান্ডা করে দেয়। এইটা হচ্ছে কুলিং টাওয়ারের কাজ। যেখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে না সেখানে কিন্তু কুলিং টাওয়ার কাজ করে। এবার এই জলটা যেটা কুলিং টাওয়ারে যেটা রয়েছে এই জলটা ঘোরে কি করে, এখানে সার্কুলেটিং ওয়াটার পাম্প থাকে যে কিনা এই জলটাকে ঘোরাচ্ছে। এবার ওয়াটার স্টিমটা যেটা ওয়াটারে কনভার্ট হলো, এখানে তো স্টিম ছিল, কন্ডেন্সার হয়ে যাওয়ার পরে এখানে কিসে কনভার্ট হলো, ওয়াটারে কনভার্ট হলো। এই ওয়াটারটা কন্ডেন্সেট এক্সট্রাকশন পাম্প দিয়ে ঘুরে কি করা হয়, এটাকে আবার রিইউটিলাইজ করা হয় বা রিইউজ করা হয়। সেই পাম্পটার নাম কি, কন্ডেন্সেট এক্সট্রাকশন পাম্প। এইটা হলো ওভারঅল সিস্টেমটা। আবার সেটা আবার যেমন ভাবে চলছিল সেরকম ভাবে চলে, যেভাবে আগের প্রসেসগুলোকে ডিসকাস করেছি সেইভাবে চলে। আর এখানে একটা কোয়েশ্চেন রাইজ করবে যে আমি তো স্টিমেই কনভার্ট করব, তবে স্টিম থেকে এই ওয়াটারে নিয়ে এলাম কেন? আমি তো আলটিমেটলি তো আমাকে আবার স্টিমে কনভার্ট করতে হবে, স্টিমটাই পাঠিয়ে দিতাম, আমি ওয়াটারে নিয়ে যাওয়ার তো কোনো কারণ ছিল না। তার কারণ হচ্ছে স্টিমের আর ওয়াটারের মধ্যে স্টিমের ভলিউম অনেক বেশি, মানে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার সেম অ্যামাউন্ট অফ স্টিম যদি নিই তাহলে স্টিমের ভলিউম অনেক বেশি মোর দেন ওয়াটার। যেমন একটা মোটা লোকের ওয়েট বেশি, তাকে নিয়ে যেতে গেলে বেশি কষ্ট, বয়ে নিয়ে যেতে গেলে বেশি কষ্ট, সেরকমই স্টিমকে পাম্প দিয়ে নিয়ে যেতে গেলে, সিস্টেমে নিয়ে যেতে গেলে তার পাম্প ওয়ার্ক অনেক বেশি হবে। পাম্প ওয়ার্ক বেশি হবে মানে সেখানে অনেক বেশি পাওয়ার লাগবে, সেখানে খরচ অনেক বাড়বে। সেটাকে যদি আমি ওয়াটারে কনভার্ট করে নিই তাহলে তার ভলিউম কমে যাবে, তাহলে তার পাম্প ওয়ার্ক কমে যাবে, যার জন্য কিন্তু কন্ডেন্সারের দরকার পড়ে। কন্ডেন্সার কি করে, স্টিম থেকে ওয়াটারে কনভার্ট করে যাতে তার পাম্প ওয়ার্কটা কমে যায়। লাস্ট পার্ট যেটা আছে, এই বয়লারের মধ্যে যেটা ফার্নেস আছে না, সেখান থেকে তো অনেক অ্যাশ তৈরি হলো, সেটা অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়, সেখানে অ্যাশ স্টোরেজে নিয়ে যাওয়া হয়, তারপরে এটা যেখানে যায় সেটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। এই সিমেন্ট ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর মানে সাফিসিয়েন্ট অ্যাশ, কিন্তু প্রচুর অ্যাশ লাগে, যে অ্যাশটা কিন্তু সিমেন্ট তৈরিতে কাজে লাগে, যে সিমেন্ট ফ্যাক্টরিতে এটাকে পাঠিয়ে দেওয়া হয়। এইটা হলো একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রত্যেকটা পার্টের ডিসকাশন হলো এইটা, যেখানে হিট এক্সচেঞ্জার কোনগুলো, এয়ার প্রিহিটার হিট এক্সচেঞ্জার, রিহিটার হিট এক্সচেঞ্জার, ইকোনোমাইজার হিট এক্সচেঞ্জার, সুপার হিটার হিট এক্সচেঞ্জার, কন্ডেন্সার হিট এক্সচেঞ্জার, এগুলো কিন্তু সবই কিন্তু এখানে এগুলো কিন্তু সবই হিট এক্সচেঞ্জার। তো এইটা ওভারঅল ডিসকাশন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা নলেজ সেল জয়েন করতে পারো।
এই চ্যাপ্টারের কিন্তু কিছু পার্ট এখনো বাকি রয়েছে, সেটা হয়তো আমরা অন্য ভিডিওতে ডিসকাস করব, বা যাই হোক এটা মেইন যে লেআউট ডায়াগ্রামটা সেই ডিসকাশনটা করলাম। যদি তোমাদের আমাদের ক্লাস ভালো লাগে তোমরা নলেজ সেল জয়েন করতে পারো, তার জন্য কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। আমাদের যে লার্নিং অ্যাপ রয়েছে সেই লার্নিং অ্যাপ থেকে যদি তোমরা কোর্স সাবস্ক্রাইব করতে চাও, তার জন্য একটা সাবস্ক্রিপশন ফিজ রয়েছে, সেটাও করতে পারো। সেই অ্যাপের লিঙ্ক কিন্তু তোমাদের সেটাও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর ওভারঅল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন বাটনটাকে অন রাখো, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে ঠিক টাইম মতো চলে আসে বা সেটা অ্যালার্ট থাকতে পারো তোমরা। আর একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। কোনো এই ভিডিওর ওরিয়েন্টেড বা আদার্স কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমরা অবশ্যই রিপ্লাই করব। থ্যাংক ইউ।